হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে এনটিএ নেট সম্পর্কিত বেশ বড় কিছু আপডেট দিতে চলেছি। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তারপর তোমরা ফর্ম ফিল আপ করতে যেও। তো ফর্ম ফিল আপের জন্য কি কি প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আমি বলবো, তারপর নেক্সট আরেকটি ভিডিওতে তোমাদেরকে হাতে কলমে ফর্ম ফিল আপ করে দেখাবো, যাতে কোনো ধরনের ভুল এখানে না হয়। তো আমি এখন এনটিএ নেটের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন নেট। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা নেট সম্পর্কিত অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশন সেটা পেয়ে যাবে। কিন্তু এই এক পেজের নোটিফিকেশন ছাড়াও 54 পেজের একটি বুলেটিন এনটিএ প্রকাশিত করেছে। সেখানে এই সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন দেওয়া রয়েছে। তো সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে আজকে সেগুলোই বলবো। দেখো, এই নোটিফিকেশনটি 20 এপ্রিল প্রকাশিত হয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে আমি প্রথমে বলে দিই। দেখো, 2024 জুনের যে নেট এক্সাম হবে সেটা কিন্তু অফলাইন ওএমআর বেসিসে হতে চলেছে। অর্থাৎ এনটিএ নেটের আগে যে অফলাইনে পরীক্ষা হতো এবং সেখানে ওএমআর সিট দিত, সেখানে তোমরা গোল করে আসতে, এই ধরনের পেন পেপার বেস এক্সাম কিন্তু 2024 জুনে হবে, সেটা এনটিএ এখানে কনফার্ম করে দিয়েছে। এত অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 10ই মে 2024 রাত্রি 11:50 পর্যন্ত। তারপর কিন্তু আর ফিল আপ করতে পারবে না। লাস্ট ডেট অফ সাবমিশন অফ এক্সামিনেশন ফি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফি সেটা দেওয়ার শেষ ডেট হচ্ছে 11ই মে থেকে 12ই মে রাত্রি 11:50 পর্যন্ত। সবসময় চেষ্টা করবে ফর্ম ফিল আপের জন্য শেষ তারিখের জন্য কখনোই অপেক্ষা করবে না। যে নাগাদই অ্যাপ্লিকেশনটা তোমরা করে দেবে, কারণ অনেক সময় পেমেন্টের প্রবলেম হয়, আটকিয়ে যায়, পেমেন্ট নট সাকসেসফুল দেখায়। তো এর জন্য একটু সময় দরকার। সুতরাং চেষ্টা করবে যে অ্যাপ্লিকেশন যদি আজ থেকে শুরু হয় 3-4 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করা। তো প্রথমে অ্যাপ্লিকেশন করার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তোমাদেরকে বলে দেব। দেখো, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা সংশোধন করার ডেট তোমরা 13ই মে থেকে 15ই মে পর্যন্ত পাচ্ছ। মানে খুব কেয়ারফুলি ভাবে তোমরা এনটিএ নেটের যে ফর্ম ফিল আপ সেটি করবে, কারণ এখানে দ্বিতীয় অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। তুমি যদি ভাবো যে এবার তো ভুল হয়ে গেছে, নতুন করে আরেকটি অ্যাপ্লিকেশন করবে, সেই সুযোগ কিন্তু আর থাকছে না। তো খুব কেয়ারফুলি ভাবে সাবধানে দেখো, ফিল আপ করো। নিজে করতে পারলে ভালো, এবং ফিল আপ অবশ্যই তোমরা ডেস্কটপ বা ল্যাপটপে করবে। আর যদি কোনো ক্যাফেতে গিয়ে করো, খুব কেয়ারফুলি ভাবে সমস্ত ইনফরমেশন দেখে নেবে। একটু অসতর্ক হলেই কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকেরই ভুল হয়। তার জন্য যতটা পারো কেয়ারফুলি ভাবে ফর্ম ফিল আপ করবে। নেটের এক্সাম হবে 16ই জুন 2024, মানে হাতে আর 1.5 মাস মতো সময় রয়েছে। তো যারা ইতিহাসের নেট পরীক্ষা দেবে এবং যারা পেপার ওয়ানের ভালো স্কোর করতে চাও, তো দুটোই আমরা আলাদা করে প্র্যাকটিস সেট বই নিয়ে এসেছি। তোমরা চাইলে সেই প্র্যাকটিস সেট বই সংগ্রহ করতে পারো। বিশেষ করে হিস্ট্রির ওপর আমরা দুর্দান্ত বই নিয়ে এসেছি। তো সেটাও তোমরা এই 1.5 মাস বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। সংগ্রহের জন্য অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সটা তোমরা একবার দেখে নাও। তো অ্যাডমিট কার্ড কবে কি দেওয়া হবে, কবে চ্যালেঞ্জেস রেসপন্স কি, অ্যান্সার কি দেবে, সেটা পরে জানানো হবে। তো একটু ফি বিষয়টা দেখা যাক। জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 1150 টাকা। তারপর জেনারেল ইকোনমিক্যালি উইকার সেকশন, সেন্ট্রাল ওবিসি তাদের জন্য 600 টাকা। এসসি এসটি আর পিডাব্লিউডি আর থার্ড জেন্ডারদের জন্য 325 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা হয়েছে। দেখো, পুরো অনলাইন মোডে এই ফর্ম ফিল আপটি হবে, তাছাড়া অন্য কোনো মোড এখানে গ্রাহ্য করা হবে না। আর এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে প্রত্যেক অ্যাপ্লিক্যান্ট মানে ক্যান্ডিডেট একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এর একাধিক যদি সে করে তাহলে কিন্তু তার ফর্মটা পুরোপুরি এনটিএ ক্যান্সেল করে দেবে, এবং এই বিষয়টা স্ট্রিক্টলি ফলো করা হবে, এটা কিন্তু তারা বলেছে। তো এবার তোমরা জানো যে 3টে ক্যাটাগরিতে নেট এক্সাম হবে। একটি হচ্ছে জিআরএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন ফর পিএইচডি, আর লাস্ট যে থার্ড ক্যাটাগরি সেটি হচ্ছে অনলি ফর পিএইচডি অ্যাডমিশন। তো এটা হচ্ছে একটা বেসিক দিক যেটা তোমাদেরকে বললাম। এবার একটু দেখো যে 54 পেজের বুলেটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেখানে কি কি বিষয় বলা হয়েছে তোমাদেরকে একটু দিয়ে দিই।
এখানে 54 পেজ রয়েছে এবং এই পেজের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করবে কি করে সেই বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে একদম শেষে গিয়ে। সেখানে বিভিন্ন স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো কমপ্লিট নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে। তোমরা এটাকেও একটু ভালো করে ফলো করতে পারো, বা আমি তোমাদেরকে যে ভিডিওটা করে ডেমো হিসেবে দেখাবো সেটাও ভালো করে দেখে তারপর ফর্ম ফিল আপটি করবে। তো তোমাদেরকে একটু বলে দিই যে এর মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এমসিকিউ বেসিস হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আগে যেরকম ছিল সেই রকমই রয়েছে। তো 3 ঘন্টার পরীক্ষায় 180 মিনিট পাবে, তার মধ্যে কোনো ব্রেক কিন্তু নেই। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, অর্থাৎ যারা এমএ করা কমপ্লিট হয়ে গিয়েছে তাদের 55% মার্কস থাকতে হবে। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5% মার্কসের রিল্যাক্সেশন এখানে তোমরা পাচ্ছ। আর যারা এখন এমএ রানিং অবস্থায় রয়েছে, মানে তোমরা এমএ বা পিজিতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এখনো এমএ কমপ্লিট হয়নি, তারা অ্যাপিয়ার্ড স্টুডেন্ট হিসেবে নেট এক্সাম দিতে পারো এবং রেজাল্ট বেরোনো 2 বছরের মধ্যে তোমাকে 55% নাম্বার পেয়ে এমএ কমপ্লিট করতে হবে। এটাই বেসিক নিয়ম, আগে যেটা ছিল সেটাই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। তো আরেকটা বিষয় এখানে বলে দিই যে ক্যান্ডিডেটস অ্যাডমিশন টু পিএইচডি অনলি করবে তাকে 1 বছরের মধ্যে কিন্তু এমএ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কেউ ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করলে, সে নেট কোয়ালিফাই করে গেলে তাকে 2 বছরের মধ্যে এমএ কমপ্লিট হতে হবে। কিন্তু কেউ অ্যাপিয়ারিং হিসেবে নেট পরীক্ষা দাও এবং সে অ্যাডমিশন টু পিএইচডি অনলি করে থাকো, তাহলে তাকে 1 বছরের মধ্যে নেট মানে তাকে 1 বছরের মধ্যে এমএ কমপ্লিট করতে হবে। আরেকটা বিষয় বলে দিই, ধরো কোনো ক্যান্ডিডেট যে সাবজেক্টের ওপর সে পিজি বা এমএ করছে সেই সাবজেক্টের ওপরই সে নেট দিতে পারে। এবার দেখা যাচ্ছে নেটের যে লিস্ট, যে সাবজেক্টগুলো এনটিএ নেট এক্সাম নেয়, সেই সাবজেক্টের মধ্যে যদি তার পিজি সাবজেক্ট না থাকে তাহলে সেই সাবজেক্টের রিলেটেড সাবজেক্টের ওপরও সে নেট দিতে পারে। সাপোজ অনেকে হয় না যে আর্কিওলজিতে সে এমএ করেছে, এবার দেখা যাচ্ছে আর্কিওলজির সাবজেক্টটা নেট হয় না, তাহলে সে আর্কিওলজির সাথে সম্পর্কিত মানে ইতিহাসের উপর সে নেট দিতে পারে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আর কি। আর আরও একটি গুরুত্বপূর্ণ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গ্র্যাজুয়েশনের স্টুডেন্টের ক্ষেত্রে। এখানে কি বলা হচ্ছে এটা একটু দেখা দরকার। এই কলামগুলো কাদের ক্ষেত্রে কার্যকর? যারা এখন নেপের স্তরে নতুন অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে এখানে ক্লিয়ারলি একটি নিয়ম বলা হয়েছে যে তারাও নেটে বসতে পারবে, কিন্তু তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। অর্থাৎ যেসব ক্যান্ডিডেট 4 বছর বা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছে এবং 75% নাম্বার পেয়ে পাশ করেছে, তারা নেটে বসতে পারবে। অবশ্যই রিজার্ভেশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশনও এখানে দেওয়া হয়েছে। শুধুমাত্র তারা জিআরএফ এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য কিন্তু এলিজেবল। মানে এই যে গ্র্যাজুয়েশন স্তরে যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মানে নেপ অনুসারে, কিন্তু আগেকার হবে না, নেপ অনুসারে যে 4 বছরের গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি যারা পাশ করেছে 75% নিয়ে, তারা শুধুমাত্র জিআরএফ এবং অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম তার জন্য এলিজেবল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে তারা কিন্তু কখনোই এলিজেবল নয়। এখানে কিন্তু বলে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট তারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে তারা শুধুমাত্র জিআরএফ এবং পিএইচডির জন্য এলিজেবল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা এলিজেবল নয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এমএ অবশ্যই লাগবে। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে ক্যান্ডিডেট 4 ইয়ার অর 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি পড়ছে, তাদের যদি লাস্ট সেম চলে বা লাস্ট ইয়ার হয় সেক্ষেত্রেও তারা নেটে বসতে পারবে। যদি নেট পাস করে তারা, তাহলে আপাততভাবে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তারা এলিজেবল এবং জিআরএফ যদি পায় 2 বছরের মধ্যে তাকে জিআরএফ এর অ্যাডমিশন নিতে হবে। আর শুধুমাত্র যদি অ্যাডমিশন টু পিএইচডি পাস করে তাহলে তার বৈধতা হবে 1 বছর।
এই কলামগুলোতে সেই বিষয়টা পুরোপুরিভাবে মেনশন করে দিয়েছে। তোমরা চাইলে এটা বারবার করে পড়ে দেখতে পারো। এটাই এখানে আমরা নতুন দেখতে পাচ্ছি। এবং যে বিষয়ের উপর সে গ্র্যাজুয়েশন করছে বা যেখানে পিএইচডি করতে চায় যে সাবজেক্টের উপর, সেই সাবজেক্ট রিলেটেডই সে পরীক্ষায় বুঝতে পারবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। এনটিএ কিন্তু তার বুলেটিনে লিস্ট অফ এক্সাম সিটিজ বা সেন্টার এটাও দিয়ে দিয়েছে। মানে তুমি ফর্ম ফিল আপ করার আগে জেনে যাচ্ছ যে তোমার সুবিধা মতো কোন জায়গাটা তুমি চুজ করতে পারবে। তো আমরা তো ওয়েস্ট বেঙ্গলের, সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা একটু দেখা দরকার যে কোন কোন জায়গাতে রয়েছে। তোমাদেরকে বলে দিচ্ছি, একটু কেয়ারফুলি ভাবে দেখো, তাহলে বুঝতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দার্জিলিং, দুর্গাপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কল্যাণী, কলকাতা রয়েছে, মালদা রয়েছে, মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, তারপর সাউথ চব্বিশ পরগনা আর সুরি। তো এই কয়েকটি জায়গা রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে অফলাইন মোডে। সুতরাং অনেকেই রয়েছে এমন যারা দূরে যেতে পারে না বা দূরে যেতে চায় না পরীক্ষা দিতে। সুতরাং তোমাদের ক্ষেত্রেও একটা বড় সুযোগ রয়েছে যে তোমরা তোমাদের সেন্টারটা কেয়ারফুলি ভাবে চুজ করতে পারো। ধরো কারো বাড়ি মুর্শিদাবাদে, তার মানে তার সহজ হবে মুর্শিদাবাদে বসা, সে তো আর কলকাতা যাবে না। বা কারো বাড়ি যদি কলকাতার হয়, সে তো আর মুর্শিদাবাদ আসবে না বা অন্য কোথাও যাবে না। তো সুতরাং এই বিষয়গুলো দেখে তোমরা ফিল আপ করতে পারো। এবার দেখো, তুমি শেষ দিনের অপেক্ষায় থেকে ফর্ম ফিল আপ করলে, কিন্তু তখন তোমার বাড়ি মুর্শিদাবাদে, তুমি মুর্শিদাবাদে তখন চুজ করলে, কিন্তু মুর্শিদাবাদে তোমার নাও পড়তে পারে, কারণ সেন্টারগুলো তো খুব লিমিটেড এবং ক্যান্ডিডেটও সেই লিমিটেড সংখ্যক পড়বে। তো এই একটা সমস্যা থেকে থাকে। মানে তুমি যদি তোমার সময় মতো আগে ফর্মটা ফিল আপ করে নিয়ে আগে এক্সামিনেশন সেন্টারটা চুজ করে রেখে দাও, তো তোমার ক্ষেত্রে 100% সম্ভাবনা রয়েছে সেই সেন্টারে পরীক্ষার সিট পড়া। না হলে অনেক দেরি হয়ে যাবে, দেখা যাচ্ছে তুমি সেকেন্ড বা থার্ড চয়েসে যেটা রেখেছো সেখানে পড়ছে। তো এই সমস্যাটা রয়ে যায়। সুতরাং চেষ্টা করবে প্রথম দিকে 1-2 দিন পরই ফর্মটা ফিল আপ করে দেওয়া, যাতে তোমার মনের মতো এক্সাম সেন্টারে তুমি গিয়ে এক্সাম দিতে পারো। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। তো খুব কেয়ারফুলি ভাবে বারবার ভিডিওটি দেখো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।